হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি তার নাম হচ্ছে নিউট্রিশন, বাংলায় যেটাকে বলা হয় পুষ্টি। এই চ্যাপ্টারটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একদমই হালকাভাবে নেবে না যে এটা পড়ার কিছু নেই বা কোশ্চেন আসে না, একদমই নয়, প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এখান থেকে। আজকে নিউট্রিশনের আমরা পার্ট 1 পড়বো, আমরা দুটো পার্টে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো, ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে পার্ট 1 ক্লাস নাম্বার 35। এই চ্যাপ্টারটা শুরু করার আগে চ্যাপ্টারটা আমরা ডিটেলসে পড়বো, একদম যেখান থেকে কোশ্চেন আসে, কীভাবে পড়তে হয়, মানে একদম মেন টপিক, একদম এক্সাম ওরিয়েন্টেড, এবং যা যা পড়তে হয় আমি একদম ডিটেলসে তোমাদেরকে আমি ছবির মাধ্যমে, থিওরির মাধ্যমে ডিটেলসে পড়াবো। এটা স্টার্ট করার আগে আমি তোমাদের জানিয়ে রাখি একটা জিনিস। দেখো, আমাদের কিন্তু বায়োলজি মানে ম্যাক্সিমামটাই কমপ্লিট, বলতে পারো 95%, 96% কিন্তু কমপ্লিট। যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমাদের পুরো প্লেলিস্ট তৈরি করা আছে বায়োলজি। তোমরা পরপর সমস্ত চ্যাপ্টার ওয়াইজ না পড়তে থাকো, পরপর সিকোয়েন্সে পড়লে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে। আমাদের এই নিউট্রিশন চ্যাপ্টারটা যদি হয়ে যায়, আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের আর 3টে চ্যাপ্টার বাকি আছে। যদি নিউট্রিশনটা হয়ে যায়, মাত্র 2টো চ্যাপ্টার বাকি আছে। 1 নম্বর চ্যাপ্টার বাকি আছে কি, ইমপ্রুভমেন্ট। অনেকে সিলেবাস নিয়ে বলতে চাইছিল না, স্যার ফিজিক্সের ক্লাস কবে শুরু হবে, কেমিস্ট্রি কবে শুরু হবে, স্যার কটা সিলেবাস বাকি আছে। তোমরা ক্লাস দেখবে, আমি আলোচনা করে দিচ্ছি এখানে, আমি ক্লাসে আলোচনা করি, তোমরা ক্লাস না দেখে কমেন্ট করো যে স্যার কটা চ্যাপ্টার বাকি আছে। দেখো, 2টো চ্যাপ্টার মেনলি বাকি আছে, ইমপ্রুভমেন্ট ইন ফুড রিসোর্সেস, এই একটা চ্যাপ্টার বাকি আছে। আর 2 নম্বর চ্যাপ্টার যেটা বাকি আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, ঠিক আছে। এই 2 নম্বর চ্যাপ্টারটা না আগে ছিল না, এখন নতুন যে 9-এর এনসিআরটি হয়েছে তাতে অ্যাড করা হয়েছে, তো আমাদের পড়তে হবে। আর আমি আগেও বলেছি যে আমাদের এতটা সময় লাগছে একটাই কারণ, আমরা পুরনো এনসিআরটি এবং নতুন এনসিআরটি যা সিলেবাস আছে আমরা পুরোটা কভার করছি। এবার এই দেখো, এটা থেকে কভার মানে যদি পড়ে নাও না, তোমাদের যেখান থেকে ইচ্ছা প্রশ্ন দেখ, পুরনো এনসিআরটি ফলো করছে, হ্যাঁ নো প্রবলেম, নতুন এনসিআরটি ফলো করছে, হ্যাঁ নো প্রবলেম, কোথাও কোনো সমস্যা থাকবে না। তো আমি তোমাদের এই 2টো চ্যাপ্টারও করে দেবো। নিউট্রিশনটা 2টো পার্টে আমাদের নেক্সট ডে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই 2টো চ্যাপ্টার করালে আমাদের পুরো কমপ্লিট। আমরা কি স্টার্ট করবো না, ফিজিক্স স্টার্ট করবো, ঠিক আছে। এবং ফিজিক্সেরও আগের পরের সমস্ত যা চ্যাপ্টার আছে, যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে ভাবতে হবে না যে স্যার এই চ্যাপ্টারটা হয়তো আমাকে অন্য জায়গা থেকে করতে হবে, এই চ্যাপ্টার থেকে দেবে কি না, তো এরকম কোনো ব্যাপার নয়। আমি সেই জন্য, অনেকে বলছে স্যার শুধু নতুন এনসিআরটি ফলো করতে, এত রিস্ক তো আমি নেবো না। যদি কেউ নিতে চাও যে শুধু নতুন এনসিআরটি পড়ে যাবো বা শুধু পুরনো এনসিআরটি পড়ে যাবো, সে নিতে পারো, কিন্তু আমি এখানে টোটালটা কমপ্লিট করাবো, ঠিক আছে। তো এই 2টো চ্যাপ্টারের পর আমরা ফিজিক্স স্টার্ট করবো, ক্লিয়ার? চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম কথা হচ্ছে যে পুষ্টি বলতে আমরা কি বুঝি, পুষ্টি বা নিউট্রিশন বলতে কি বুঝি। যদি সোজা ভাষায় কথা বলা হয় না, পুষ্টি হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বেঁচে থাকি। যদি দেখো, আমাদের বেঁচে থাকা, আমাদের বৃদ্ধি, আমাদের শক্তি, আমরা যা কিছু কাজ করছি, যা কিছু করছি, আমাদের শরীরের মধ্যে যত কেউ বিপাকীয় কার্যকর্ম চলছে, আমাদের যে রেসপিরেশন হচ্ছে, যা কিছু হচ্ছে, কোথাও না কোথাও এর জন্য একজনই দায়ী, মানে একটার উপরেই নির্ভর করা যায়, সেটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন, ঠিক আছে। তাহলে পুষ্টি বা নিউট্রিশন হচ্ছে একটা বায়োলজিক্যাল একটা প্রসেস, জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে জীবদেহ বেঁচে থাকে, তার বৃদ্ধি হয়, তার ক্ষয়পূরণ হয়, সে শক্তি সঞ্চয় করে, ঠিক আছে, পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে, শোষণ করে, এই পুরো জিনিসটাই হচ্ছে শক্তি। যদি আরও সোজা কথাতে বলতে হয়, তাহলে বলতে হয় যে খাদ্য গ্রহণ করা থেকে শুরু করে শরীরের কাজে লাগা পর্যন্ত প্রত্যেকটা জিনিস, মানে তার সম্পূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে পুষ্টি, এমনটা নয়। দেখো, আমাদের আচ্ছা একটা কথা যদি বলি, যে বেঁচে থাকার যে ব্যাপার, আমরা যে বেঁচে আছি, আমরা যে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা, বায়োলজিক্যাল প্রসেস, এটা কি শুধুমাত্র হিউম্যানের হয়? হ্যাঁ, না স্যার, যার মধ্যে প্রাণ আছে না তার মধ্যেই পুষ্টি দরকার। যার মধ্যে প্রাণ আছে, বলবে স্যার হিউম্যান মানে মানুষের মধ্যে প্রাণ আছে, মানুষের দরকার, হ্যাঁ দরকার। আমি যদি বলি প্ল্যান্ট, উদ্ভিদের দরকার, হ্যাঁ স্যার উদ্ভিদের দরকার, কারণ উদ্ভিদের মধ্যেও প্রাণ আছে। আমি যদি বলি স্যার ব্যাকটেরিয়ার দরকার, হ্যাঁ ব্যাকটেরিয়ারও দরকার, কারণ ব্যাকটেরিয়ার মধ্যেও প্রাণ আছে। আমরা যদি বলি ফাঙ্গাস দরকার, ছত্রাক, ফাঙ্গাসের দরকার, হ্যাঁ স্যার দরকার, কারণ ফাঙ্গাসের মধ্যেও প্রাণ আছে। তো হিউম্যান বলো, প্ল্যান্ট বলো, ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, যার মধ্যে প্রাণ আছে না তারই পুষ্টি বা নিউট্রিশন অতি আবশ্যক, প্রয়োজন, ঠিক আছে। এবার দেখো, পুষ্টি মানে শুধুমাত্র খাবার খেয়ে নিচ্ছি সেটা নয়, কিন্তু শুধু যে খাদ্য গ্রহণ করে নিচ্ছি সেটা নয়, আমাদের শরীরে তার যে ব্যবহার হচ্ছে, আমাদের শরীর দ্বারা তার যে ব্যবহার। দেখো, আমি তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম আগেই পড়িয়ে দিয়েছি। ডাইজেস্টিভ সিস্টেম আমি বলেছিলাম যে খাদ্য গ্রহণ করা, আমি ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে সেটা বলছি না, আমি বলতে চাইছি যে শুধু খাদ্য গ্রহণটা পুষ্টি নয়, খাদ্য গ্রহণ করা এবং সেটা সরল খাদ্যে পরিণত হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে এসে, সেখান থেকে কি হচ্ছে, ভিলায়ের মাধ্যমে আমাদের পুষ্টি গুণটা রক্তের মধ্যে মিশে যাচ্ছে এবং পুরো শরীরে মানে ব্যবহার হচ্ছে, সেই পুরো জিনিসটা আমাদের কাজে লাগছে। তো এই পুরোটাকে পুষ্টি বলবো।
তাহলে কি বলবো, খাদ্য গ্রহণ করা থেকে শুরু করে শরীরের কাজে লাগা পর্যন্ত এই প্রক্রিয়াটা পুরোটা হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি। তো যাদের মাথায় শুধুমাত্র ছিল যে খাদ্য গ্রহণ করাটা পুষ্টি, তা কিন্তু নয়, বোঝা গেল। আর পুষ্টি কাদের দরকার, প্রত্যেকের দরকার, হিউম্যান, প্ল্যান্ট, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রত্যেকের দরকার, ঠিক আছে। চলো, যেটা বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো কি লেখা আছে, পুষ্টি বা নিউট্রিশন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীবদেহ বেঁচে থাকা, বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তির জন্য পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান গ্রহণ ও শোষণ করা। সহজ কথায় খাদ্য গ্রহণ করা থেকে শুরু করে তা শরীরে কাজে লাগা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে পুষ্টি। কোনো জীবের খাদ্য গ্রহণ করার পদ্ধতি এবং শরীর তার দ্বারা ব্যবহারের প্রক্রিয়াকে আমরা কি বলি, পুষ্টি বলি। দেখো তোমাদের পরীক্ষায় পুষ্টি কাকে বলে আসবে না, সংজ্ঞা আসবে না, কিন্তু তোমাদের কনসেপ্টটা তো জানা চায় না। কারণ এখান থেকে দেখো আমি ইদানিং লক্ষ্য করছি এনসিইআরটি থেকে না সিম্পল লাইন, যে লাইনটা আমরা সবাই জানি, কিন্তু যে লাইনটা লেখা আছে না সেই লাইনটা তুলে না শূন্যস্থান পূরণ দিয়ে দিচ্ছে, কোশ্চেন দিয়ে দিচ্ছে। তো কোনো লাইনটা হালকাভাবে নেওয়া যাবে না, আমাদের সংজ্ঞা জিজ্ঞাসা করবে না, কিন্তু মানে ধরো পুষ্টি কাকে বলে আমাদের চারটে অপশন দিল। তো যেখানে দেখতে পাচ্ছ খাদ্য গ্রহণ করাচ্ছে সেটা কি পুষ্টি? না, একদমই না। শরীর তার দ্বারা ব্যবহারের যে প্রক্রিয়া, পুরো শরীরে কাজে লাগা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে পুষ্টি। ক্লিয়ার? এবার এই পুষ্টি না অনেক রকম আছে, অনেক রকম, মেনলি দু রকমের আছে। চলো নেক্সট স্লাইডে আলোচনা করব। দেখো এই পুষ্টি প্রকারভেদ আছে, পুষ্টির পদ্ধতি আছে। পুষ্টির পদ্ধতি মেনলি দু প্রকার। কীরকম? একটা হচ্ছে অটোট্রপিক, যাকে বলে স্বভোজী, আর একটা হচ্ছে হেটোট্রপিক, যাকে বলে পরভোজী, ঠিক আছে। চলো আমি তোমাদের ছকটা দেখিয়ে দিচ্ছি, এখানে লক্ষ্য করো। মুডস অফ নিউট্রিশন, পুষ্টির পদ্ধতি হচ্ছে মেনলি দু প্রকার। একটা বললাম অটোট্রপিক, যেটাকে বাংলায় বলা হয় স্বভোজী, আর একটা হচ্ছে হেটোট্রপিক, যাকে বলা হয় পরভোজী, ঠিক আছে, পরভোজী। এই পরভোজীর আবার চারটে ভাগ আছে, এখানে মেনলি তিনটে ভাগ দিয়েছে, চারটে ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে হলোজৈক, দেখতে পাচ্ছ এখানে হলোজৈকের বাংলা হচ্ছে, আমি তোমাদের দেখো এখানে না ইংলিশে লেখা আছে, ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট স্লাইডে না বাংলা টাংলা সমস্ত কিছু লেখা আছে, তো নো টেনশন, মানে স্যার বাংলা কোথা থেকে পড়বে এরকম ব্যাপার নয়, নেক্সট স্লাইডে আছে। জাস্ট এখানে শুধু এইটুকু কনসেপ্ট জেনে রাখো যে কটা ভাগ আছে না আছে, শুধু এইটুকু জানো। মুড অফ নিউট্রিশন আমি প্রথমে বললাম দু প্রকার আছে, একটা অটোট্রপিক, একটা হেটারোট্রপিক, স্বভোজী, পরভোজী। এই পরভোজীকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হলোজৈক, দুই হচ্ছে প্যারাসাইটিক, তিন হচ্ছে স্যাপ্রোফাইটিক, আর চার হচ্ছে সিমবায়োটিক। এখানে আর একটা ভাগ হবে, সেটা হচ্ছে সিমবায়োটিক। বোঝা গেল? কি বললাম আবার রিপিট করছি, পুষ্টির পদ্ধতি দু প্রকার। দেখো এতবার রিপিট করবো না, তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে সব। স্বভোজী, পরভোজী চার ভাগ, হেটারোটপিক, পরভোজীকে চার ভাগে ভাগ করা যায়, হলোজৈক, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক আর সিমবায়োটিক। বোঝা গেল? যদি এখানে না বুঝতে পারো নেক্সট স্লাইড দেখো, এখানে চলে এসো। দেখো পুষ্টি পদ্ধতি মূলত দু প্রকার ভাগ করা যায়। একটা হচ্ছে স্বভোজী, যেটাকে আমরা ইংলিশে বলছি অটোট্রপিক নিউট্রিশন। এর মানে কি, যারা নিজের খাদ্য নিজেরাই বানাতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ। আমরা জানি যে নিজের খাদ্য নিজে, দেখো আমরা তো আমাদের উপরে সানলাইট এসে পড়ছে, তো আমরা নিজেদের খাদ্য নিজেরা বানাতে পারছি। হিউম্যান, ডগ, কাউ নিজেরা বানাতে পারে না। সবুজ উদ্ভিদ বানাতে পারে। কি করে বানাতে পারে একটু পরে আলোচনা করবো। পরভোজী পুষ্টি, যেটাকে বলা হয় হেটারোটপিক নিউট্রিশন। দেখো ইংলিশ টার্মগুলো 100% তোমাদের জেনে রাখতে হবে। বারবার বলছি, ইংলিশ টার্ম, বাংলা টার্ম, দুটো টার্ম ইংলিশ জেনে রাখো, কারণ যদি এরকমভাবে দিয়ে দেয় না হেটারোটপিক, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে নাহলে। তো পরভোজী, হেটারোটপিক, যারা যেসব জীব খাদ্যের জন্য অন্য জীবিত জীবের ওপরে নির্ভরশীল, তাদেরকে আমরা কি বলবো, পরভোজী পুষ্টি। পরভোজী মানে কি, অন্যের উপরে নির্ভরশীল, তাদের খাদ্য গ্রহণের জন্য অন্যের উপর নির্ভরশীল, ঠিক আছে। এটা চার ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে হলোজৈক, দুই হচ্ছে পরজীবী, তিন হচ্ছে মৃতজীবী, আর চার হচ্ছে সহজীবী। দেখো সহজীবী না বলে এটাকে মিথজীবী অনেক বইয়ে লেখা থাকে, হ্যাঁ, মিথজীবী। দুটো জিনিসকে গুলিয়ে ফেলবে না, এটা মৃতজীবী আর এটা মিথজীবী, এটা স্যাপ্রোফাইটিক, এটা সিমবায়োটিক। বোঝা গেল? দুটো জিনিসকে কিন্তু গুলিয়ে ফেলবে না। রিপিট করো, হলোজৈক প্যারাসাইটিক বা পরজীবী, স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী, আর সিমবায়োটিক বা মিথজীবী। ক্লিয়ার? তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে স্বভোজী পুষ্টি, যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে বানাতে পারে। তো স্যার কীভাবে বানায়, কী প্রসেস আছে, তার জন্য উপযুক্ত কাঁচা মাল কী, এবং এই প্রসেসের পরে আমরা কি পাই, ঠিক আছে, তো ডিটেলসে পড়বো। তো আমরা প্রথমে পড়বো স্বভোজী পুষ্টি। চলো নেক্সট স্লাইড দেখো। একটা জিনিস আমাকে সিম্পল বলো, তোমাদের বাড়িতে যদি কোনো রান্না হয়, ধরো কিছু একটা রান্না হবে, ঠিক আছে, তো বাড়িতে মা যখন রান্না করে
তখন তার জন্য তো কাঁচা মালের প্রয়োজন হয়, নাকি এমনি সিম্পল জল দিয়ে করে দিল। ধরো সিম্পল বলছি, কোনো একটা তরকারি হবে, ঠিক আছে, ধরো কেউ খাবে কি, আমি কথা বলছি, ধরো কুমড়োর তরকারি খাবে, কুমড়ো দিয়ে তরকারি করবে, ঠিক আছে স্যার। তো কুমড়ো দিয়ে তরকারি করার জন্য কি লাগবে? প্রথম কথা তো কুমড়ো নিজে লাগবে, তারপরে কি লাগবে? জল লাগবে, তারপর কি লাগবে? লবণ লাগবে, হ্যাঁ, তারপরে কি লাগবে? লঙ্কা লাগবে, আমি সেফ নই তবে মোটামুটি যেটুকু জানি, লঙ্কা লাগবে, আরও মশলাপাতি লাগবে, হ্যাঁ। তো এইগুলো কি? এগুলো হচ্ছে এই যে রান্নাটা হবে, তরকারিটা হবে কুমড়ো তরকারি, তার কাঁচামাল। ঠিক সেই রকমই সালোক সংশ্লেষ একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে উদ্ভিদ কী করে, তার নিজের খাদ্য নিজে বানাতে পারে, ঠিক আছে স্যার। তো নিজের খাদ্য নিজে বানানোর জন্য উদ্ভিদের কাঁচামালের কিছু প্রয়োজন হয়। তার কাঁচামাল কী কী লাগে? প্রথম কথা লাগে CO2, কার্বন ডাই অক্সাইড লাগে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য নিজের খাদ্য নিজে বানানোর জন্য উদ্ভিদের প্রথম যেটা লাগে CO2 লাগে। আর কি লাগে স্যার? আর লাগে স্যার জল লাগে। কি লাগে? জল লাগে। আর কি লাগে? আর কি লাগে বলো, আর কি লাগে? আচ্ছা একটা কথা বলো, তোমাদের এই সব ইনগ্রিডিয়েন্ট যদি দিয়ে দিই তাহলে কি কুমড়ো তরকারি হয়ে যাবে সব মিশিয়ে দিলে? না স্যার, হিট দিতে হবে, গ্যাসে রান্না করতে হবে, নাহলে উনুনে রান্না করতে হবে, না কিছুতে একটা রান্না করতে হবে, মানে হিট প্রয়োজন, না হিট প্রয়োজন। ঠিক সেরকমই এই CO2 আর H2O দিয়ে দিলেই যে হয়ে গেল সালোক সংশ্লেষ প্রক্রিয়া, তা কিন্তু নয়, হিট প্রয়োজন। এই হিট কার কাছ থেকে নেবে? না সূর্যালোক, সান, সূর্যালোকের কাছ থেকে হিট নেবে। স্যার এই দুটোই কি শুধু প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই? হ্যাঁ প্রয়োজন আছে। দেখো আমাদের আমাদের আমরা সেল চ্যাপ্টার পড়েছি, সেখানে পড়েছি যে প্রত্যেকটা জীবদেহ ছোট 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 কী দিয়ে তৈরি? কোষ দ্বারা তৈরি, বিভিন্ন বিভিন্ন কোষ দ্বারা তৈরি। আমাদের এক একটা অর্গান বিভিন্ন বিভিন্ন কোষ দিয়ে তৈরি। আমাদের লিভার এক প্রকার কোষ দিয়ে তৈরি, আমাদের হাত এক প্রকার কোষ দিয়ে তৈরি, আমাদের চোখ এক প্রকার কোষ দিয়ে তৈরি, আমাদের অগ্নাশয় এক প্রকার কোষ দিয়ে তৈরি। তো বিভিন্ন বিভিন্ন অর্গান, বিভিন্ন বিভিন্ন পুরো বডি আমাদের কোষ দিয়ে তৈরি। তো এই যে একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদটাও তো অনেক 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 ছোটো 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 সেল দ্বারা তৈরি। হ্যাঁ স্যার তৈরি। তার কাণ্ড আছে, কাণ্ডের মধ্যে সেল আছে, তার পাতা আছে, পাতার মধ্যে সেল আছে, তার শিকড় আছে, শিকড়ের মধ্যে সেল আছে। তো বিভিন্ন শাখা প্রশাখা সব জায়গাতে সেল আছে। এই উদ্ভিদের পাতার মধ্যে, না উদ্ভিদের কিসের মধ্যে? পাতার মধ্যে সেল আছে না নেই? হ্যাঁ স্যার আছে। এই সেলের মধ্যে এক ধরনের পিগমেন্ট থাকে, যাকে আমরা কি বলি? ক্লোরোফিল। কি বলি? ক্লোরোফিল বলি। তো উদ্ভিদ এই সালোক সংশ্লেষ করার জন্য আর একটা জিনিস লাগে। কি লাগে? তার ক্লোরোফিল লাগে। আর সেটা কোথায় থাকে? তার পাতার মধ্যে থাকে। কোথায় থাকে? পাতার মধ্যে। আমি যদি বলি কাণ্ডের মধ্যে থাকে, এর মধ্যে থাকে, ওর মধ্যে থাকে, না স্যার পাতার মধ্যে থাকে, পাতার মধ্যে। তো পাতার মধ্যে যদি থাকে তাহলে কোষে মানে উদ্ভিদের রান্না কোথায় হবে? আরে গ্যাস আছে রান্নাঘরে, তো রান্না তোমার কি বেডরুমে হবে? না স্যার রান্নাঘরে হবে। ঠিক সেরকমই উদ্ভিদের রান্নাঘরের মধ্যেই রান্না হবে। সেই রান্নাঘর কোথায়? না উদ্ভিদের পাতায়। যদি বলে উদ্ভিদের রান্নাঘর কোথায়? না উদ্ভিদের পাতায়, কারণ পাতার মধ্যে সেই পিগমেন্ট আছে, ক্লোরোফিল আছে, তো রান্না সেখানেই হবে। বোঝা গেল? তো সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরোফিলের উপস্থিতিতে এই কার্বন ডাই অক্সাইডকে নেয়, এই জলকে নেয়, তারপরে কি করে? উদ্ভিদ রান্না করে। আচ্ছা রান্নার পরে তো কিছু একটা তৈরি হবে না? দেখো দেখো আমি কি বলতে চাইছি ভালো করে বুঝবে। আমি বলতে চাইছি যে উদ্ভিদ কি নিল? CO2 নিল স্যার, H2O নিল, এখানে না স্যার সানলাইট নিল, সূর্যালোক নিল, স্যার ক্লোরোফিলও নিয়ে নিয়েছে। কী নিয়ে নিয়েছে? ক্লোরোফিলও নিয়ে নিয়েছে। এবারে রান্না হবে। রান্নার বস্তুটা কি তৈরি হবে? পিৎজা তৈরি করবে, না কুমড়োর তরকারি তৈরি করবে? কি তৈরি করবে? আরে কি তৈরি করবে? মনে রাখবে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ কি তৈরি করে? গ্লুকোজের সংকেত কি? C6H12O, বলো O6 C6H12O6। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো গ্লুকোজ স্যার। এটাকে আমরা বলবো গ্লুকোজ। স্যার শুধু এটাই তৈরি করে? শুধু গ্লুকোজই তৈরি করে? না, এর সাথে উৎপন্ন হয় কি? জল। এর সাথে উৎপন্ন হয় কি? অক্সিজেন। হ্যাঁ, এখানে কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন। তো এটা ভাববে না, অক্সিজেন উদ্ভিদে যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় তখন অক্সিজেন উৎপন্ন করে। এটা এর জন্য কি পদার্থ? আরে এর জন্য এটা কি পদার্থ? না এটা এর জন্য বর্জ্য পদার্থ। সালোক সংশ্লেষের সময় এটা বর্জ্য পদার্থ, এটা ত্যাগ করে। আরে বর্জ্য পদার্থ আমাদের কাজে লাগছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষ যখন হয় তার জন্য এটা বর্জ্য পদার্থ। বোঝা গেল? এবার একটা জিনিস বলি তো আমাদের, দেখো একটা ব্যালেন্স দরকার। মানে তুমি যদি কুমড়োর তরকারি তৈরি করো রান্নাঘরে, ধরো তুমি তৈরি করবে দুজনের খাবার। কতজনের খাবার তৈরি করবে? দুজনের। তুমি কি করলে? বাজার থেকে 2 বস্তা কুমড়ো তুলে নিয়ে চলে এলে, 2 বস্তা কুমড়ো।
আরে 2 বস্তা কুমড়ো দুজনের জন্য না স্যার, কোয়ান্টিটি ভুল, এত কুমড়ো লাগবে না। কি তুমি তখন কী করলে না, ছোট একটা এইটুকু পিস নিয়ে এলে কুমড়ো দুজনের খাওয়ার জন্য, হবে না? হবে না। তো কোয়ান্টিটি ইম্পর্টেন্ট। ধরো নুন দেওয়ার কথা অল্প, তুমি দিয়ে দিলে 5 চামচ নুন দিয়ে দিলে, 10 চামচ নুন দিয়ে দিলে, তো এটা কি ঠিক হলো? কেন স্যার, আপনি তো বলেছিলেন যে কুমড়ো দরকার, লবণ দরকার, জল দরকার, হিট দরকার, তো আমি তো সবই দিয়েছি। আরে না, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট। তো কোয়ান্টিটির জন্য এখানে মনে রাখবে, এখানে একটা 6 বসবে, মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এখানে কি বসবে? 12 বসবে, মানে 12 অণু জল। ঠিক আছে, গ্লুকোজ 1 অণু আর 6H2O, আর এখানে বসবে 6O2। যদি বলে অক্সিজেন কত অণু তৈরি করে, বলবে স্যার 6 অণু। যদি বলে জল কত অণু তৈরি করে, 6 অণু। স্যার এখানে যখন নেয় তখন কত অণু জল নেয়, স্যার 12H2O, তো 12 অণু জল নেয়। কত অণু কার্বন ডাইঅক্সাইড নেয়, স্যার 6 অণু কার্বন ডাইঅক্সাইড নেয়। হ্যাঁ, তারপর কি তৈরি করছে? উদ্ভিদের খাবার কি? গ্লুকোজ, গ্লুকোজ C6H12O6। ঠিক আছে স্যার, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এবছর প্রশ্নে এসেছে, আমি করাবো আজকে। ম্যাক্সিমাম ছেলে করতে পারেনি, ম্যাক্সিমাম মানে 80-90% ছেলে করতে পারেনি এই একটা ইকুয়েশন থেকে। স্যার সেই ইকুয়েশনে নেই কিছু, সোজা ইকুয়েশন, এখান থেকে না পারার কি আছে? ম্যাক্সিমাম জায়গাতে এর যে দেওয়া আছে না, মানে ম্যাক্সিমাম জায়গাতে ইকুয়েশনটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, দেখো ঘাবড়ে যাবে না, আমি যখন আছি ঘাবড়াবে না। ম্যাক্সিমাম জায়গাতে ইকুয়েশনটা এইভাবে দেওয়া থাকে, 6CO2 6H2O C6H12O6 এর সঙ্গে থাকে 6O2। এই ইকুয়েশন তোমরা দেখতে পাবে, কিন্তু অ্যাকচুয়াল ইকুয়েশন এটা নয়, অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে এটা। স্যার কেন? কারণ এখানে স্যার 6 অণু জল নিচ্ছি, এখানে 12 অণু জল নিচ্ছি, এখানে স্যার জল তো উৎপন্নই হয়নি, এখানে তো আপনি বলছেন নাকি জল উৎপন্ন হবে। আচ্ছা হিসাব করে একটা জিনিস দেখো, হিসাব করে একটা জিনিস তোমরা দেখো, যে এখানে আলটিমেট 12 অণু আমি জল তো নিচ্ছি, ঠিক আছে, 12 অণু জল তো নিচ্ছি, ঠিক আছে, কিন্তু উৎপন্ন কত অণু জল হচ্ছে? স্যার মাত্র 6H2। তো আলটিমেট ব্যাপার এক হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, আলটিমেট ব্যাপার এক হচ্ছে না, হচ্ছে না? তোমার কাছে সাপোজ ধরো 1000 টাকা আছে, তোমার পকেটে ধরো 1000 টাকা আছে। হ্যাঁ, আমি কি করলাম, এটা সরিয়ে তোমার পকেটে না আমি দিয়ে দিলাম 1500 টাকা, আমি দিয়ে দিলাম তোমাকে 1500 টাকা, চল, তুমি খুশি হয়ে গেলে 1500 টাকা, কিন্তু তোমার 1000 টাকার নোটটা আমি নিয়ে নিলাম। তো তোমার পকেটে ছিল 1000 টাকা, আমি তোমার পকেট থেকে 1000 টাকা নিয়ে তোমার পকেটে 1500 টাকা রাখলাম, তুমি খুশি হয়ে গেলে স্যার 1500 টাকা পেলাম। আরে আলটিমেট তোমার প্রফিট কত হলো? না স্যার মাত্র 500 টাকা প্রফিট হয়েছে। ঠিক সেরকমই নিচ্ছে 12 অণু জল, দিচ্ছে 6 অণু জল, আলটিমেট এর উদ্ভিদের লাগছে কত? 6 অণু জলই না। আরে মানে এই উদ্ভিদের লাগছে কত? 6 অণু জলই তো লাগছে, এই যে এখানে 6 অণু জল। তো এই ইকুয়েশনটা মনে রাখবে না, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, কারণ কোশ্চেন তোমাদের এখান থেকে আসে, এই ইকুয়েশন থেকে আসে। তাই সিম্পল মনে রাখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, 12 অণু জল লাগে, সানলাইট ক্লোরোফিলের উপস্থিতিতে 1 অণু গ্লুকোজ তৈরি করে, তার সংকেত হচ্ছে C6H12O6, 6 অণু জল তৈরি করে, 6 অণু অক্সিজেন তৈরি করে। ক্লিয়ার? খতম, বাস এইটুকু ইয়াদ রাখো। চলো আমি যেগুলো বললাম তোমাদের একটু ছবির আকারে সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখো দেখো যেগুলো বললাম এখানে দেখো, সালোক সংশ্লেষ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড নেয় এবং জলের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য মানে গ্লুকোজ নিজে তৈরি করে। যেহেতু সবুজ উদ্ভিদ এই প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে, পুষ্টির চাহিদা মেটায়, তাই একে স্বভোজী পুষ্টি বলে, অটোট্রপিক নিউট্রিশন। একটা উদ্ভিদকে তো তুমি তো চামচে করে ডাল খাওয়াতে পারো না, না, তো নিজের খাদ্য নিজে বানাচ্ছে মানে তার প্রসেস জানতে হবে, তো সালোক সংশ্লেষে সেই প্রসেস, এবং তার জন্য তাকে কী বলে? অটোট্রপিক নিউট্রিশন। এখানে বিক্রিয়ক রিয়েক্ট্যান্ট কী কী আছে? না স্যার 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিয়েছি আর 12 অণু জল নিয়েছি। আরে দেখতে পাচ্ছ এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, বুঝিয়ে দিচ্ছি তোমাদের। উৎপাদন হিসেবে কী বেরোচ্ছে? 1 অণু গ্লুকোজ, স্যার 1 অণু গ্লুকোজ বেরিয়েছে, 6 অণু জল, স্যার 6 অণু জল বেরিয়েছে, আর 6 অণু অক্সিজেন বেরিয়েছে, 6 অণু অক্সিজেন। দেখো এটা লক্ষ্য করো, দেখো কার্বন ডাইঅক্সাইড 6 অণু, 12 অণু জল, লাইট আর ক্লোরোফিল দিয়ে 1 অণু গ্লুকোজ, 6O2, অক্সিজেনের 6 অণু আর জলের 6 অণু। বলো বোঝা গেল? বলো বোঝা গেছে? সালোক সংশ্লেষের মধ্যে আর কোথাও কোনো রকম ডাউট আছে? এই ছবি দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো জল নিচ্ছে, সুগার তৈরি করছে, অক্সিজেন বায়ুতে ত্যাগ করছে, সানলাইটের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। চলো নেক্সট দেখো। দেখো একটা জিনিস এখানে জানার প্রয়োজন আছে, যে স্যার স্বভোজী পুষ্টি, এই নিজের খাদ্য নিজে কেন বানায় আমরা বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতে এ নিজের খাদ্য নিজে বানাচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু আমি বলতে চাইছি যে সূর্যালোকের উপস্থিতিতে সূর্যের যে আলো
কোন আলোটা কাজে লাগাচ্ছে? স্যার কোশ্চেন বুঝতে পারলাম না, চলো নেক্সট স্লাইডে দেখো। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোর রং ও সালোক সংশ্লেষের হার। আমি তোমাদের এটা বলতে চাইছি যে সানলাইট আছে না, সানলাইট এই সানলাইট মেনলি কি কালারের? এর হচ্ছে স্যার হোয়াইট কালার। আমরা জানি, আমরা প্রিজম যখন পড়েছি তখন আমরা দেখেছি যে সানলাইটে যদি প্রিজমের মধ্যে দিয়ে ফেলা হয় বা যাওয়া হয়, হোয়াইট কালার মেনলি 7টা রঙে ভেঙে যায়। মেনলি কটা রঙে ভেঙে যায় স্যার? 7টা রঙে। যদি বলো স্যার 7টা রঙ কী কী, আমি তোমাদের ভিবগিওর বলেছিলাম। ভিবগিওরের মধ্যে কী কী আছে দেখো, বেগুনি রঙ আছে, নীল রঙ আছে, সবুজ রঙ আছে, কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে, সবুজ রঙ আছে, হলুদ রঙ আছে, কালো রঙ আছে, সরি কমলা রঙ আছে, লাল রঙ আছে। হ্যাঁ, এটা তো 1 2 3 4 5 6 6টা হচ্ছে, তাহলে কি বাদ গেল? VIB, আকাশি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই 7টা রঙ আছে স্যার। আমি বলতে চাইছি যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষ করছে, যে সানলাইটকে কাজে লাগাচ্ছে, এই 7টা রঙের মধ্যে কাকে কাজে লাগাচ্ছে? কাকে নিয়ে কাজ করছে বলো? দেখো এখানে 3টে জিনিস তোমরা সিম্পল জেনে রাখবে। 1 নম্বর জিনিস হচ্ছে যে উদ্ভিদ যেটাতে নিজেদের খাবার বানায় না, সে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো দিয়ে বানায়, মানে সাদা লাইট দিয়ে বানায়। এবার সাদা লাইটের মধ্যে মনে রাখবে, ধরো এটা একটা প্ল্যান্ট, এই যে 7টা আলো এর মধ্যে আসছে, এর না সবুজ রং পছন্দ নয়। আরে কী রং পছন্দ নয়? উদ্ভিদের সবুজ রং পছন্দ নয়। তো এ কী করছে, এই সূর্য থেকে যে লাইট আসছে এর মধ্যে যে গ্রিন কালার আছে না, সেই গ্রিন কালারটা কী করছে? রিফ্লেক্ট করে দিচ্ছে। ধরো এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তো এই যে রিফ্লেক্ট করে দিচ্ছে না, রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। তার মানে কি, আবার বলছি, গ্রিন কালার উদ্ভিদের পছন্দই নয়, যে ভাই আমি গ্রিন কালারটা পছন্দ করি না। এই 7টা রঙের মধ্যে বাকি 6টা রঙকেও শোষণ করে নিচ্ছে, যে ঠিক আছে ভাই তুই বেগুনি আয়, নীল আয়, হলুদ আয়, কমলা আয়, লাল আয়, আকাশি আয়, 6টা রঙকে আমি নিয়ে নেবো, কোনো সমস্যা নেই, কিন্তু সবুজ রঙটাকে আমি নেবো না। আর নীলও খুবই অল্প পরিমাণ। তো কী করছে? সবুজ রঙকেও রিফ্লেক্ট করে দিচ্ছে, বাইরে বার করে দিচ্ছে, আর ওটাই আমাদের চোখে এসে পড়ছে। সেই জন্য উদ্ভিদকে আমরা কী কালার দেখি? সবুজ রঙের দেখি। বোঝা গেল? আরে উদ্ভিদকে আমরা সবুজ রঙে দেখি কেন? বোঝা গেল? তো মনে রাখবে যে উদ্ভিদ এই সবুজ কালারটাকে ব্যবহার করে না তার খাদ্য বানানোর জন্য। আর যদি করেও থাকে, সবুজ লাইট যদি করেও থাকে, খুবই অল্প পরিমাণ, মানে নাকে বরাবর খুবই অল্প পরিমাণ, এই পুরো আলোটাই কী করে? সবুজটাকে রিফ্লেক্ট করে দেয়, এটাই আমাদের চোখে এসে পড়ে। সেই জন্য আমরা গাছকে সবুজ দেখি, প্ল্যান্টকে সবুজ দেখি। তো যদি বলে সব থেকে কম ব্যবহার করে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সব থেকে কম ব্যবহার করে কোন লাইট? মনে রাখবে গ্রিন লাইট। কি লাইট? গ্রিন লাইট। ঠিক আছে স্যার। এবার যদি বলে যে উদ্ভিদ সব থেকে বেশি ব্যবহার করে কোন লাইট? স্যার 6টা লাইটকে মানলাম শোষণ করে নেয়, কিন্তু প্রিয় লাইট কোনটা? মনে রাখবে লাল তার খুব প্রিয় লাইট, লাল লাইট খুব প্রিয় লাইট। তো লাল কালার সব থেকে বেশি ব্যবহার করে। স্যার এরপরে যদি বলি লালের পরে কোন কালার? মনে রাখবে ব্লু, নীল কালার। তো মনে রাখবে রেড আর ব্লু, এই দুটো কালার উদ্ভিদের খুব প্রিয়। সব থেকে বেশি প্রিয় রেডের থেকে একটু কম প্রিয় ব্লু। বোঝা গেল? তাই যদি বলে যে কোন কালার তার মানে ফুড বানানোর জন্য, সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য বানানোর জন্য সব থেকে বেশি ব্যবহার করে, মনে রাখবে 1 নম্বরে রেড, 2 নম্বরে ব্লু। আর কোন কালার ইউজ করে না? মনে রাখবে গ্রিন। ক্লিয়ার? যদি কোথাও পরীক্ষাতে অপশন দেয় যে উদ্ভিদ খাদ্য বানানোর জন্য কোন লাইট ইউজ করে, ধরো 1 নম্বর অপশানে দিয়ে দিল হোয়াইট লাইট, সাদা আলো, 2 নম্বরে দিল রেড, 3 নম্বরে দিল গ্রিন, 4 নম্বরে দিল ব্ল্যাক। এবার কি করবে? ব্যবহার করে কি? তোমরা তো বলবে স্যার হোয়াইট আলো তো ব্যবহার করে, আর তোমরা জানি স্যার রেড আলো তো ব্যবহার করে। আরে দেখো, যখন যদি এরকম অপশান থাকে না, তোমরা 100% হোয়াইটে মারবে, রেডে মারবে না। এরকম অপশান থাকবে না। যদি রেড দেয় তাহলে হোয়াইট দেবে না, আর হোয়াইট দিলে রেড দেবে না। বোঝা গেল? থাকবে না। কিন্তু যদি এরকম দেয় তোমরা হোয়াইটেই ক্লিক করবে। এর কারণ হচ্ছে কি না, হোয়াইটের মধ্যে 7টা কালারই চলে আসছে, তো রেডের ওপর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এরকম দেবে না, তোমাদের হয়তো রেড থাকবে তো হোয়াইট থাকবে না, হোয়াইট থাকলে রেড থাকবে না। বোঝা গেল? আচ্ছা, এটা না কোনো নোট নেই আই থিঙ্ক। ঠিক আছে, তোমরা এখান থেকে নোট করে নাও আমি যেটুকু বললাম। ঠিক আছে, আমি 3টে পয়েন্ট আরেকবার রিপিট করে দিচ্ছি। উদ্ভিদ তার খাদ্য তৈরি করে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোর মাধ্যমে, 1 নাম্বার।
2 নম্বর মনে রাখবে, গ্রিন লাইটকে সে পছন্দ করে না, তাই খাবার বানানোর জন্য খুব একটা ব্যবহার করে না গ্রিন লাইটকে। সে কী করে, এটা রিফ্লেক্ট করে দেয়, সেটা আমাদের চোখে এসে পড়ে, সেই জন্য প্ল্যান্টকে সবুজ দেখি। আর 3 নম্বর মনে রাখবে, উদ্ভিদ সবথেকে বেশি ব্যবহার করে রেড কালারের লাইট, রেড, লাল এবং তারপরে ব্লু। ক্লিয়ার? চল নেক্সট দেখো। এবার আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, আমি প্রশ্ন করছি এবার তোমাদেরকে যে স্যার আমরা পুষ্টি সম্বন্ধে দেখলাম যে স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি, ঠিক আছে, ঠিক আছে স্যার, একটা অটোট্রপিক, একটা হেটারোট্রপিক। তো অটোট্রপিক কমপ্লিট করলাম, স্বভোজী পুষ্টি হয়ে গেছে, এবার আমরা কী পড়বো, হেটারোট্রপিক। আরে কী পড়বো বলো, কী পড়বো বলো, হেটারোট্রপিক, পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি কাকে বলে? সিম্পল, এমন একটা পুষ্টি পদ্ধতি এটা যেখানে কোনো জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বেঁচে থাকার জন্য বা পুষ্টির জন্য অন্য অন্য উদ্ভিদের উপরে বা অন্য প্রাণীর উপরে সরাসরি বা পরোক্ষভাবে নির্ভর করে। হতে পারে যেমন আমরা মানুষ, আমরা নিজের খাদ্য নিজে বানাতে পারি না স্যার, পারি না। সেই জন্য আমাদের কার উপর ডিপেন্ডেন্ট হতে হয়? প্ল্যান্টের ওপরে, উদ্ভিদের ওপরে। বলবে না স্যার আমি তো শাকসবজি খাবো না, আমি তো চিকেন খাবো স্যার, মাটন খাবো। তো প্রাণীর উপরে নির্ভরশীল হতে হবে। অ্যাকচুয়ালি আমাদের উদ্ভিদ কিন্তু খাবার, হ্যাঁ, আমাদের এই প্রাণী কোনো খাবার নয়। সিস্টেম বদলানোর সঙ্গে সঙ্গে অনেক কিছুর পিছনে কারণ আছে, এগুলো নিয়ে আলোচনা করবো না আমি। কিন্তু অ্যাকচুয়ালি যদি সুস্থ থাকতে হয়, মানে প্রত্যেকের খাবার ধরন আলাদা আলাদা, পদ্ধতি আলাদা আলাদা, আমি সে নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত, যদি অ্যাকচুয়াল তোমাদের সুস্থ থাকতে হয়, এনার্জি থাকতে হয় প্রচুর শরীরে, লং মানে দেখো অনেক বছর বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট নয়, কত বছর তুমি সুস্থভাবে বাঁচতে পারছো এটা ইম্পর্টেন্ট। কেউ ধরো আছে 100 বছর পর্যন্ত বেঁচে, কিন্তু তার 40-45 বছর বয়সের পর না এমন শরীরে রোগ হয়ে গেল, এমন ডিজিজ হয়ে গেল, বাকি 50 বছর খুব কষ্ট করে বেঁচে আছে। তো ইটস ভেরি প্যাথেটিক। কেউ যদি 70 বছর থেকে 80 বছরও বাঁচে, সে যদি সুস্থভাবে বাঁচে না, তার থেকে আনন্দের কিছু নেই। তো সুস্থভাবে বাঁচার একটাই লক্ষণ, মানে একটাই মানে আছে, কী বলবো, একটাই উপায় আছে যেটা আমার মনে হয়, যে প্ল্যান্ট বেস খাবার, প্ল্যান্ট বেস, ঠিক আছে, শাকাহারি, এর থেকে বেটার কোনো কিছু হয় না, ঠিক আছে। চলো, তো পরভোজী পুষ্টি আমাদের বোঝা গেল যে আমরা প্ল্যান্টের ওপরে বা কোনো প্রাণীর ওপরে খাদ্যের জন্য যখন নির্ভর করব, পরোক্ষভাবে বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে, সেটাই হচ্ছে পরভোজী পুষ্টি। যেমন মানুষ হয়ে গেল, ছত্রাক হয়ে গেল, ঠিক আছে। তারপরে আচ্ছা, তোমরা শুধুমাত্র বুঝতে পারছো যে পরভোজী পুষ্টি মানে মানুষ, তা কিন্তু নয়, তা কিন্তু একদমই নয়, ঠিক আছে। পরভোজী পুষ্টির মধ্যে কিন্তু সবাই পড়ছে, ঠিক আছে। পরভোজী পুষ্টির মধ্যে মানুষ পড়ছে, পরভোজী পুষ্টির মধ্যে ফাঙ্গাস পড়ছে, ছত্রাক পড়ছে। পরভোজী পুষ্টির মধ্যে তোমরা শুনলে অবাক হবে, এমন এমন কিছু প্ল্যান্ট আছে, আজকেই পড়াবো আমি, সেই প্ল্যান্টও কিন্তু পরভোজী পুষ্টির মধ্যে পড়ে। তোমরা বলবে স্যার প্ল্যান্ট তো স্যার স্বভোজী, ও তো নিজের খাদ্য নিজে বানাতে পারে। আরে নিজের খাদ্য নিজে বানাতে পারলেও পরের উপর নির্ভরশীল করে, এমনও প্ল্যান্ট আছে, সেটা তোমাদের আমি জানাবো, ঠিক আছে। তো চলো, পরভোজী পুষ্টি তোমরা হেডিং ডালো। আর পরভোজী পুষ্টির সম্বন্ধে আমাদের যে জিনিস জানতে হবে, মাথায় রাখো যে প্রথম কথা হচ্ছে পরভোজী পুষ্টি, হেটারোট্রপিক নিউট্রিশন হলো পুষ্টির এমন একটা পদ্ধতি যেখানে কোনো জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বেঁচে থাকার জন্য তথা পুষ্টির জন্য অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর উপরে সরাসরি বা পরোক্ষভাবে নির্ভর করে। মানুষসহ প্রাণী, ছত্রাক, ক্লোরোফিলবিহীন পরজীবী উদ্ভিদ শ্রেণীভুক্তের মধ্যে, ঠিক আছে। হেটারোটপিকের আমরা 4টে ভাগ বলেছিলাম। কী কী ভাগ বলেছিলাম? একটা বলেছিলাম স্যাপ্রোফাইটিক, একটা বলেছিলাম প্যারাসাইটিক, একটা বলেছিলাম হলোজোইক, একটা বলেছিলাম সিম্বায়োটিক। আরে মনে আছে না নেই? আরে মনে আছে, সিম্বায়োটিককে আমরা কী বলেছিলাম? মিথজীবী। কী বলেছিলাম? মিথজীবী। হলোজোইককে হলোজোইকই বলেছিলাম। প্যারাসাইটিককে কী বলেছিলাম? পরজীবী, ঠিক আছে। আর স্যাপ্রোফাইটিককে কী বলেছিলাম? মৃতজীবী। এটা মৃতজীবী, ঠিক আছে। তো চলো একটা একটা নিয়ে আলোচনা করবো আমরা, একটা। প্রথমে আমরা কি পড়বো? হলোজোইক নিউট্রিশন, হলোজোইক পুষ্টি কি। নেক্সট স্লাইড দেখো। হলোজোইক পুষ্টি খুব সিম্পল ব্যাপার। কেন স্যার সিম্পল ব্যাপার? কারণ দেখো, আমি তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়িয়েছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে আমরা যে খাবারটা গঠন করি, মানে খাবারটা গ্রহণ করি, সেটা কি খাবার? স্যার জটিল খাবার, কমপ্লেক্স খাবার। ধীরে ধীরে কি হয়, জটিল খাবারকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে কিসে পরিণত করি? সরল খাদ্যে পরিণত করি স্যার। তো সরল খাদ্যে পরিণত করলাম, এবং পরিণত করার পর কি হলো? আমাদের পুষ্টিগুণটা কি হলো? রক্তের মধ্যে মিশে গেল, এবং খাদ্যের যে অপাচ্য অংশটা, সেটা আমাদের মল আকারে শরীর থেকে বেরিয়ে গেল। এই যে প্রসেসটা, এখানে আমি 5টা প্রসেসের কথা তোমাদের বলেছিলাম। আরে মনে আছে? রিভিশন দিচ্ছ না? কি বলেছিলাম? একটা বলেছিলাম খাদ্য গ্রহণ, একটা তারপরে কি হয়? খাদ্য গ্রহণের পর কি হয়? পরিপাক। তারপরে কি হয় বলেছিলাম? শোষণ। তারপর কি হয় বলেছিলাম? আত্তীকরণ। তারপর কি হয় বলেছিলাম? বহিষ্করণ। তো এই 5টা ধাপের মাধ্যমে এই হলোজৈবিক পুষ্টি কমপ্লিট হয়। স্যার আমরা কি হলোজৈবিক পুষ্টির মধ্যে পড়বো? একদম হলোজৈবিক পুষ্টির মধ্যে পড়বো। আমাদের তো এই প্রসেসে হয় না, কোনো জটিল খাবার,
কোনো জটিল খাদ্য আমাদের দেহের ভেতরে আমরা গ্রহণ করি, পাচনতন্ত্রের মাধ্যমে সেটাকে পরিপাক করি এবং সেটা কি করি, শোষণ করি, এবং খাদ্যের যে অপাচ্য অংশ শরীর থেকে বেরিয়ে যায়, ইজেকশন হয়ে যায়, বহিষ্করণ হয়ে যায়। এই 5টা প্রসেসেই তো আমাদের ডাইজেস্ট সিস্টেম ফলো করেছি আমরা। তো আমরা হলযোগের মধ্যে পড়বো। স্যার শুধু মানুষই পড়বে হলযোগের মধ্যে? না, বাঘেরও সেম প্রসেস, আরে গরুরও সেম প্রসেস, আরে কুকুরেরও সেম প্রসেস, এদের প্রত্যেকে সেম প্রসেস। একটা নাম বললে তোমরা আশ্চর্য হয়ে যাবে, আর সেটাই পরীক্ষাতে জিজ্ঞাসা করে। মনে রাখবে অ্যামিবা। অ্যামিবা, স্যার অ্যামিবা? হ্যাঁ অ্যামিবা। মনে রাখবে অ্যামিবা কোনো পরজীবী নয়। পরজীবী কিছুক্ষণ পর পড়াবো, মানে ওটা স্যার এককোষী প্রাণী, স্যার এ কী করবে, আরে কি তুচ্ছভাবে নিও না। অ্যামিবা কিন্তু হলজৈবিক পুষ্টির মধ্যেই পড়ে। এরও এই 5টা প্রসেসের মাধ্যমেই তার পুরো প্রসেস কমপ্লিট হয়। তো মনে রাখবে হলজৈবিক পুষ্টির মধ্যে মানুষ যেমন পড়ছে তেমনি অ্যামিবাও পড়ে। এই অ্যামিবা কিন্তু এক্সাম্পলে আছে এনসিআরটিতে, 2টো এক্সাম্পল আছে। একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে, কোথায় মানুষ লিখিনি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অ্যামিবা। বোঝা গেল? তো 2টো এক্সাম্পল এখানে মনে রাখবে। চলো দেখো, দেখো এই পদ্ধতিতে জীব কঠিন বা তরল জটিল খাদ্য ভেঙে দেহের ভেতরে গ্রহণ করে নির্দিষ্ট পাচনতন্ত্রের মাধ্যমে তার পরিপাক করে শোষণ করে। ধাপ কী কী? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। আমি কিন্তু এগুলোর সম্বন্ধে ডিটেলস বলছি না, কারণ ডাইজেস্টিভ সিস্টেমে আমি এগুলো নিয়ে তোমাদের 3-4 করে ক্লাস নিয়েছি, তো ভালো মতো পড়া আছে। এগুলো নিয়ে ফালতু এখানে সময় নষ্ট করার মানেই হয় না। উদাহরণ হিসেবে মানুষ, বাঘ, গরু, অ্যামিবা। মনে রাখবেন অ্যামিবা, এই যে মানুষ আর অ্যামিবা, এই 2টো এক্সাম্পল মনে রেখে দেবে। অ্যামিবা কোনো পরজীবী নয়, এটা হলজৈবিক পুষ্টি সম্পন্ন এককোষী জীব। যদি বলে হলজৈবিক পুষ্টি সম্পন্ন এককোষী জীবের উদাহরণ দাও, মনে রাখবে অ্যামিবা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো কি, পরজীবী পুষ্টি। দেখো একটা জিনিস তোমাদের বলি, প্রথম কথা হচ্ছে আমি যেটা পড়াচ্ছি না, এই পড়ানোটা না ভালো করে শুনবে। আমি লাস্টে যখন, আমি জানি না তোমরা রেসপন্স তো সেভাবে করো না, তো লাস্টে যখন আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, দেখতেই পাবে যে সব রেলওয়েতে আসার প্রশ্ন, টেকনিশিয়ান আসার প্রশ্ন, এলপিতে আসার প্রশ্ন, রিসেন্ট কারেন্ট প্রশ্ন আছে। তো তোমরা সেখানে কতটা করতে পারছো, মানে এখানে পুরো পড়ানোটার পর না আমি ওখানে ওই জন্য আলোচনা করি যাতে তোমাদের কনসেন্ট্রেট কতটা আছে নিজেরা চেক করতে পারবে। ঠিক আছে, তো আজকেও লাস্টে অনেক প্রশ্ন আছে, সেগুলো যদি উত্তর দিতে পারো ঠিকঠাক, তাহলে ঠিকঠাক পড়েছো, আর না হলে ফালতু আমি বকছি, তোমরা শুনছো কিনা আমি জানি না। চলো, পরজীবী পুষ্টি কি? আরে পরজীবী কথাটা শুনে কি মনে হচ্ছে, এই ইংলিশ নামটা মনে রাখবে, হ্যাঁ ইম্পর্টেন্ট। সেটার নাম হচ্ছে প্যারাসাইটিক নিউট্রিশন। পরজীবী পুষ্টি কি না, এই পদ্ধতিতে কি হয়, কোনো জীব অন্য কোনো জীবিত আশ্রয়দাতার দেহের ভেতরে বা বাইরে থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। দেখো একটা এক্সাম্পল তোমাদের বলি। আচ্ছা তার আগে বলো তো হোস্ট কি, এটা আমাকে বলো হোস্ট কি। আরে হোস্ট কি, এই যে বিশ্বকাপ হলো না, সেখানে বলছিল না ইন্ডিয়া হচ্ছে হোস্ট, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হোস্ট। এর মানে কি, মানে যে ইন্ডিয়ার ভেতরে খেলা হয়েছে, ইন্ডিয়াতে খেলা হয়েছে বিশ্বকাপ হলো না কিছুদিন আগে, টি-20 বিশ্বকাপ, ইন্ডিয়া হোস্ট ছিল, শ্রীলঙ্কা হোস্ট ছিল। তো ইন্ডিয়াতে, আমি যা কিছু পারি না ক্রিকেটের সঙ্গে কানেক্ট হয়ে যায় না কেন, তো ইন্ডিয়া এ হোস্ট ছিল মানে কি ইন্ডিয়ার ভেতরে খেলা হয়েছে। তো মনে রাখবে যে আশ্রয়দাতা, মানে একে বাংলায় বলা হয় আশ্রয়দাতা। হ্যাঁ, আশ্রয়দাতা। তো আশ্রয়দাতা দেহে, জীবিত আশ্রয়দাতার দেহে থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে যে, তাকে বলবো পরজীবী পুষ্টি। সে নিজে খাদ্য বানাতে পারে না, নিজে খাবার খেতে পারে না, সে কী করে, অন্যের উপরে নির্ভরশীল, হোস্টের উপরে নির্ভরশীল, আশ্রয়দাতার উপর নির্ভরশীল। এরা অলওয়েজ কী করে, কোনো কিছুর উপর একটা আশ্রয় করে বেঁচে থাকে এবং সেখান থেকে পুষ্টির রস শোষণ করে। বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল তোমাদের বলে রাখি, একটা এক্সাম্পল তোমাদের বলি, যেমন হচ্ছে, চলো ছবি দেখায় স্যার, ছবি দেখান স্যার, এত সুন্দর সুন্দর ছবি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। দেখো দেখো এখানে এই ছবিটা লক্ষ্য করো, এখানে কি দেখতে পাচ্ছ? স্যার এখানে উকুন দেখতে পাচ্ছি। আরে ছোটোবেলায় মাথাতে তো অনেকের হয়ে যেত না, হ্যাঁ উকুন দেখতে পাচ্ছি, মানে কি উকুন হচ্ছে কি না, ওই মানে পরজীবী একটা প্রাণী। সে কী করে, আমাদের মাথার ভেতরে থাকে এবং আশ্রয়দাতাকে, যার মাথার ভেতরে উকুন হচ্ছে, চুলের মধ্যে উকুন হচ্ছে, সে আশ্রয়দাতা, সে হোস্ট, তার দেহ থেকে কী করে, পুষ্টির রস শোষণ করে বেঁচে থাকে। তারপরে এই যে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছ, এই উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা। এক্সাম্পল দিয়েছে এনসিআরটিতে দেওয়া আছে, মনে রাখবে, এই যে কাসকুটা। তো এই কাসকুটা, এটা আর লাইস, এই 2টো এক্সাম্পল দেওয়া আছে। স্বর্ণলতা, কাসকুটা আর উকুন লাইস, এই 2টো এক্সাম্পল দেওয়া আছে। এরা কি হচ্ছে পরজীবী পুষ্টি। বলবে স্যার এ তো উদ্ভিদ, এই মাত্র বলছিলাম না, এই উদ্ভিদ থাকা সত্ত্বেও এ কি করে না অন্য উদ্ভিদের দেহের মধ্যে থাকে এবং সেখান থেকে পুষ্টিটা শোষণ করে বেঁচে থাকে। বোঝা গেল?
তো যদি বলে যে এমন কোনো প্ল্যান্টের নাম বলো, এমন কোনো প্ল্যান্টের নাম বলো সে কিনা পরজীবী পুষ্টি গ্রহণ করে প্যারাসাইটিক্সে, তোমরা ভাববে স্যার প্ল্যান্ট মানেই তো ক্লোরোফিল আছে, ক্লোরোফিল মানেই তো সে নিজের খাদ্য নিজে বানাতে পারে, সবুজে পুষ্টি। না, এই এক্সাম্পলটা ব্যতিক্রম। স্বর্ণলতা মনে রাখবে, এক্সাম্পল এনসিআরটিতে দিয়েছে স্বর্ণলতা এবং উকুন। দেখবে যাদের বাড়িতে ডগি ফগি আছে, যেমন আমার বাড়িতে ডগি আছে, আমি দেখেছি এক ধরনের টিক্স হয়ে যায়, যে টিক্স লেখা আছে না, মানে এক ধরনের পোকা হয়, মানে লোমের ভেতরে যতই ভালো করে রাখা হোক না কেন এদের লাইফ সাইকেলে 3 বা 4 বার এরকম পোকা হয়। তার জন্য মেডিসিন আছে অবশ্যই, কারণ মানে প্রচণ্ড কষ্ট পায় তারা, সবসময় চুলকাতে থাকে, কী হয় না রক্ত শোষণ করে, মানে এই লোমের ভেতরে এমন 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 ছোটো, মানে 6টা 8টা পা থাকে, হ্যাঁ এরকম এরকম টাইপের দেখতে হয় মাথাটা, এরকম এরকম টাইপের পাগুলো থাকে, ঠিক আছে। আর রক্ত খায় না, রক্ত খেয়ে এটা ফুলে ওঠে, মানে জিনিসটা থাকবে এইটুকু, রক্ত খেয়ে এত বড় হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তো এর জন্য মেডিসিন আছে অবশ্যই। এই টিক্স যা আছে না, এই টিক্স এটাও কিন্তু পরজীবী, মানে মোট কথা ওই কারোর দেহের মধ্যে যদি কোনো আশ্রয়দাতার দেহের মধ্যে থেকে পুষ্টিটা শোষণ করে নেয় সেটাকে আমরা বলবো পরজীবী পুষ্টি। এক্সাম্পল বললাম স্বর্ণলতা বা কস্কুটা মনে রাখবে, আর উকুনের নাম মনে রাখবে, ঠিক আছে, বা টিক্স। চলো নেক্সট দেখো। আর দেখো এখানে লেখাও আছে, এই পদ্ধতিতে কোনো জীব অন্য জীবিত আশ্রয়দাতা দেহের ভেতরে বা বাইরে থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। এতে পরজীবী পুষ্টি লাভ করলেও আশ্রয়দাতার কোনো ক্ষতি হয় বা রোগ, আশ্রয়দাতার ক্ষতি হবে এবং রোগ সৃষ্টি অটোমেটিক। আমার মাথায় যদি কন্টিনিউ উকুন থাকে বছর পর বছর, আমার অবশ্যই শরীরে ক্ষতি হবে, তাই না? বা যদি এই স্বর্ণলতা উদ্ভিদ যদি কোনো উদ্ভিদের দেহে চারিদিকে ছড়িয়ে থাকে, মানে সেই উদ্ভিদটা পুষ্টি শোষণ করে নিচ্ছে, আস্তে আস্তে সেই উদ্ভিদটা কী হবে, মারা যাবে, তাই না? চলো নেক্সট দেখো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৃতজীবী। মৃতজীবী উদ্ভিদ, মৃতজীবী কিন্তু, ঠিক আছে, মৃত নয়, মৃতজীবী। মৃতজীবী কথাটা শুনেই মনে হচ্ছে কি না কোনো মৃত পচনশীল প্রাণীর দেহ থেকে এ কি করে না ওই মানে তার উপর বেশ করে বেঁচে থাকে। আচ্ছা তোমরা ভাববে স্যার শুধু মৃত প্রাণীর ওপরে না, উদ্ভিদের ওপরেও, ধরো উদ্ভিদের কোনো পাতা পড়ে গেছে, উদ্ভিদের ধরো একটা পাতা পড়ে আছে, হ্যাঁ উদ্ভিদের অংশের কোনো একটা অংশ পড়ে আছে নিচে, ঠিক আছে, ধীরে 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 কী হবে, ধীরে ধীরে কী হবে, নানা ধরনের ব্যাকটেরিয়া আছে না, এইটার উপরে বেস করে তারা বেঁচে থাকে। মানে কি, মানে যে কোনো মৃত, সেটা কোনো প্রাণীর মৃতদেহ হোক, আরে তোমরা লক্ষ্য করবে না, দেখবে অনেকের বাড়ির অনেক প্রাণী মারা যায় বা কিছু মারা যায়, তোমরা ফেলে দিয়ে আসবে, তারপরে তোমার 6 মাস পরে গিয়ে দেখবে সেই জিনিসটা নেই, তো গেল কোথায় জিনিসটা, গেল কোথায়? কারণ সেই জিনিসটাকে কী করেছে না, ওইটার থেকে কেউ পুষ্টি সংগ্রহ করে নিয়েছে, ওইটা থেকে কেউ পুষ্টি সংগ্রহ করে নিয়েছে, তার জন্য তো জিনিসটা নেই। তো মনে রাখো, যেসব জীব পুষ্টির জন্য মৃত বা পচনশীল উদ্ভিদ বা প্রাণীর দেহের অবশিষ্টাংশ বা অন্যান্য জৈব পদার্থের উপর নির্ভর করে তাকে মৃতজীবী বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, দেখো ধরো এই একটা অংশ পড়ে আছে, একটা প্রাণীর দেহ বা উদ্ভিদের দেহের একটা অংশ পড়ে আছে, এরা অ্যাকচুয়ালি কী করে, যে মৃতজীবী যে পুষ্টি আছে না, যে সংগ্রহ করে, সে কি করে এটার উপরে এসে না, এটার উপরে এসে কি করে না, এদের মধ্যে কিছু এনজাইম থাকে, এদের শরীরে কিছু এনজাইম থাকে। সাপোজ আমি বলছি ধরো একটা কোনো ব্যাকটেরিয়া এলো, তো এরপর না এনজাইম থাকে, এনজাইমটা কি করে এতে দেয়, এর উপরে ছড়িয়ে দেয়, এর উপরে ছড়িয়ে দেওয়ার পর কি হয় না, এটা না আস্তে 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 না সরল রূপে পরিণত পচতে শুরু করে, মানে সেটাকে ভাঙতে শুরু করে, জটিল থেকে সরলে পরিণত হয়, এবং যখন সরলে পরিণত হয় ধীরে 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 খেয়ে ফেলে। তো যদি বলে আচ্ছা এই যে জিনিসটা, এই প্রসেসটা কি এর শরীরের ভেতরে হচ্ছে না বাইরে হচ্ছে, বলো? আমি বলছি যে এই যে প্রসেসটা করছে এটা শরীরের, মানে যে মৃতজীবী যে পুষ্টি করছে আর কি, সেই ব্যাকটেরিয়ার শরীরের ভেতরে হচ্ছে না বাইরে হচ্ছে? স্যার বাইরে হচ্ছে। তো মনে রাখবে সেই জন্য না এদিকে বলা হয় এক্সটার্নাল ডাইজেশন বলা হয় এটাকে, এটাকে কি বলা হয়, এক্সটার্নাল ডাইজেশন। এক্সটার্নাল ডাইজেশন আমাদের সাধারণত আমরা যখন খাবার খাই আমাদের ডাইজেশন কোথায় হয় না, শরীরের ভেতরে হয়। বাইরে হয় কি, আমাদের সরল খাদ্য কোথায় পরিণত হয়, শরীরের ভেতরে পরিণত হয়, পাকস্থলীতে যায়, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তের মধ্যে নানা রকম এনজাইম আসে, সেটাকে ধীরে ধীরে সরল খাদ্যে পরিণত করে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে বাইরের যে জিনিসটা পড়েছিল, বাইরে যে উদ্ভিদের মৃতদেহ পড়েছিল বা উদ্ভিদের প্রাণীর কোনো মৃতদেহ পড়েছিল, কোনো অংশ পড়েছিল, এই ব্যাকটেরিয়াটা এসে এর মধ্যে কি করলো না, এনজাইম দিল। এনজাইমটা কী করলো, ওই যে ভেতরে আমাদের প্রসেসটা হচ্ছে না জটিল খাদ্য থেকে সরল খাদ্য, এটা বাইরে হয়, জটিল থেকে সরলে পরিণত হলো এবং ধীরে ধীরে সেটা কী করলো, সে গ্রাস করে নিল, বোঝা গেল? তো এটা বাইরে হচ্ছে বলে একে বলা হয় এক্সটার্নাল ডাইজেশন। ক্লিয়ার? একটা জিনিস লক্ষ্য করবে, দেখো আমি জুম করে দেখাচ্ছি, এই যে পাউরুটির মধ্যে দেখবে কিছুদিন ধরে পাউরুটি যদি বাইরে ফেলে রাখা হয় না, কি হয় বলো তো, কী হয় না, এর মধ্যে না এরকম ছোটো ছোটো কালো 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 ধাব্বা পড়ে যায়, কালো কালো ধাব্বা পড়ে যায়, ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছ ছোটো ছোটো কালো কালো ধাব্বা পড়ে যায়। এটা কিসের জন্য হয় না, ফাঙ্গাসের জন্য, ফাঙ্গাস পড়ে যায় এরপরে, বলে না ফাঙ্গাস পড়ে গেছে, ফাঙ্গাস পড়ে যায়। তো এটা হচ্ছে এক প্রকার স্যাপ্রোফাইটিক নিউট্রিশনের মধ্যে পড়ছে। মানে কি করে, মানে
তার জন্য কি বলা হয়, তার জন্য একে বলা হয় আরে আমি তোমাদের রাইজোপাস পড়িয়েছিলাম না, রাইজোপাসকে কী বলা হতো, ব্রেড মোল্ড। কারণ এর উপরে কি পড়ে যায় না, রাইজোপাস পড়ে যায়। রাইজোপাস কি এক প্রকারের ছত্রাক, সেজন্য রাইজোপাসকে বলে ব্রেড মোল্ড। বোঝা গেল? তো আমি যে পয়েন্টগুলো বললাম আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। এখানে দেখো কি লেখা আছে, মৃতজীবী পুষ্টি যেসব জীব পুষ্টির জন্য মৃত পচনশীল উদ্ভিদ বা প্রাণীর দেহের অবশিষ্টাংশ এবং অন্যান্য জৈব পদার্থের উপর নির্ভর করে তাদেরকে মৃতজীবী বলে। এরা মৃতদেহের উপর এক ধরনের উৎসেচক বা পাচক রস নিঃসৃত করে জটিল উপাদানকে তরলে পরিণত করতে বা তা শোষণ করে। জটিল উপাদানকে তরল বা বলতে পারো সরল উপাদানে পরিণত করে। উদাহরণ হিসেবে মনে রাখবে মাশরুম, রাইজোপাস বা ব্রেড মোল্ড এবং পেনিসিলিয়াম। ঠিক আছে, দুটো নাম এখানে উদাহরণ হিসেবে মনে রাখবে, ফাঙ্গাস মানে ছত্রাক, ঠিক আছে, এবং ব্যাকটেরিয়া। এই দুটো এক্সাম্পল আমাদের এনসিইআরটিতে আছে, তো ভালো করে মনে রাখবে। আর মনে রাখবে যে মাশরুম, দেখো আমি যে বললাম না ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া মৃতজীবী পুষ্টির মধ্যে পড়ে। এই যে ফাঙ্গাস আছে না, এই যে মাশরুম খাও না, বাড়িতে মাশরুম খাও, এই যে লেখা আছে মাশরুম, এক্সাম্পল নেই এখানে, যাই হোক, মাশরুম। এই মাশরুম কি, এই মাশরুম এক প্রকার ছত্রাক, যেখানে তোমার কি বলবো, মৃত উদ্ভিদ থেকে বা মৃত পচনশীল প্রাণী থেকে না এরা এটার উপরে বেস করে বেঁচে থাকে। তো মাশরুম যে আমরা খাই এটা কিন্তু এক প্রকার ছত্রাক, এটা মৃতজীবী পুষ্টির আন্ডারে পড়ছে। ঠিক আছে, আর দেখো মেনলি দুটো জিনিস মনে রাখবে তোমরা, রাইজোপাস, দেখো এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট, কারণ এক্সাম্পল থেকেই অ্যাকচুয়ালি প্রশ্ন দেয়। রাইজোপাস বা ব্রেড মোল্ড যেটাকে বলছে সেটা মনে রাখবে, মাশরুম মনে রাখবে, মাশরুম ওয়ান টাইপ অফ ছত্রাক। পেনিসিলিয়াম নেই কিন্তু পরীক্ষাতে দেয়, সেজন্য আমি দিয়ে দিলাম পেনিসিলিয়াম। এই পেনিসিলিয়াম কিন্তু এক প্রকার কি ফাঙ্গাস, ছত্রাক কিন্তু। ঠিক আছে, তো মেনলি মৃতজীবীর মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া পড়ছে, কিন্তু যদি ফাঙ্গাসের এক্সাম্পল চায় তাহলে কিন্তু মাশরুমের নাম মনে রাখবে, পেনিসিলিয়াম নাম মনে রাখবে। বোঝা গেল? চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মিথজীবী। দেখো মিথজীবী পাতি কথা বলতে দুজনকারই লাভ হবে। ধরো তোমার কোনো ফ্রেন্ড বললো যে দেখ তোমার ফ্রেন্ড ধরো খুব বুদ্ধিমান, সে খুব ইন্টেলিজেন্ট, সে পরীক্ষাতে ফার্স্ট হয়। তো তোমার বন্ধুর নাম আমি কি মেনে নেবো, ধরো তোমার বন্ধুর নাম হচ্ছে সুকান্ত, মেনে নিলাম তোমার বন্ধুর নাম সুকান্ত। ঠিক আছে, তোমার নাম হচ্ছে অমিত। ঠিক আছে, তো অমিত কি করলো, এই সুকান্ত কি হয় না পরীক্ষায় ধরো ফার্স্ট হয়, সুকান্ত পরীক্ষায় ফার্স্ট হয়, আর সুকান্ত ধরো নতুন শহরে এসেছে, থাকার জায়গা নেই। তো অমিত কি বললো সুকান্তকে যে চল ভাই তুই আমার বাড়িতে থাকবি। সুকান্ত বলছে আমাকে এত ভালোবেসে বাড়িতে নিয়ে যাচ্ছে কারণ কি? তখন অমিত বলল যে তুই আমার বাড়িতে থাকবি ঠিক আছে, কিন্তু তোর যত নোটপত্র আছে না, যা কিছু আছে না, সব কিছু আমাকে দিবি। আমি তোকে থাকার জায়গা দিচ্ছি, তুই আমাকে নোট দিবি, আমিও পরীক্ষায় তোর মতন ফার্স্ট হবো, সেকেন্ড হবো। তো এটাকে বলে সিম্বায়োটিক রিলেশন, মানে মিথজীবী পুষ্টি। সিম্বায়োটিক রিলেশন মানে একে অপরের সাহায্য করবে কিন্তু কেউ কারোর ক্ষতি করবে না, এটাকে বলা হয় সিম্বায়োটিক। ঠিক আছে, মানে যখন দুটো ভিন্ন প্রজাতির জীব পুষ্টি বা আশ্রয়ে বেঁচে থাকার জন্য একে অপরের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল করে, একসাথে বসবাস করে, সেটাই হচ্ছে মিথজীবী পুষ্টি। এখানে কেউ কারোর ক্ষতি করে না। যেমন পরজীবীতে ক্ষতি করছিল, আমার মাথায় যদি উকুন হয়, উকুন আমার শরীরে ক্ষতি করবে, কিন্তু মিথজীবীতে মনে রাখবে কেউ কাউকে ক্ষতি করবে না। এক্সাম্পল হিসাবে মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট লাইকেন। এই লাইকেন কি করে না মিথজীবী পুষ্টির মধ্যে পড়ে। লাইকেনের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে শৈবাল, আর একটা থাকে কি ছত্রাক বা ফাঙ্গাস। ঠিক আছে, শৈবালের কি ক্ষমতা আছে স্যার? শৈবাল তো গ্রিন কালার হয়, তো এর মধ্যে ক্লোরোফিল আছে, এ খাবার বানাতে পারবে। স্যার ছত্রাক কি খাবার বানাতে পারে? না, ছত্রাক খাবার বানাতে পারে না। তো ছত্রাককে বললে একটা কাজ কর শৈবাল, তুই তো খাবার বানাতে পারিস, আমাকে খাবার দে। তাহলে শৈবাল বলছে দেখো আমি তো জলের সঙ্গে ভেসে চলে যাই, আমার তো থাকার কোনো জায়গা নেই, তো আমি কি করব, তোমার উপরে বসবাস করব। তো শৈবাল কি করে, ছত্রাকের উপরে বসবাস করে, আর ছত্রাক কি করে, শৈবালের থেকে খাবার নেয়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন, সিম্বায়োটিক নিউট্রিশন, মিথজীবী পুষ্টি, তার এক্সাম্পল হচ্ছে লাইকেন। আরে বোঝা গেল? মনে থাকবে না? চলো দেখো বলছে যখন দুটো ভিন্ন প্রজাতির জীব পুষ্টি আশ্রয় বা বেঁচে থাকার তাগিদে একে অপরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল একসাথে বসবাস করে এটা সহজীবী হয়ে গেছে, সব জায়গায় মিথজীবী লিখবে, মিথজীবী সহজীবীও বলে কিন্তু মিথজীবীটা বেস্ট হবে। এখানে কেউ কারোর ক্ষতি করে না, বরং দুজনেই উপকৃত হয়। উদাহরণ হিসাবে লাইকেন মনে রাখবে, লাইকেনের মধ্যে শৈবাল এবং ছত্রাক একসাথে বাস করে, শৈবাল খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়, আর ছত্রাক শৈবালকে জল ও খনিজ লবণ ও আশ্রয় প্রদান করে। জল খনিজ লবণ থেকে বেস্ট হচ্ছে আশ্রয় প্রদান করে।
ঠিক আছে, এটা হচ্ছে মিথজীবী পুষ্টি। আচ্ছা, মিথজীবী পুষ্টির না 3টে জিনিস তোমরা মনে রাখবে, ঠিক আছে? এটা হয়ে গেল তো, নেক্সট স্লাইড দেখো। এই 3টে থেকে এক্সাম মানে প্রচুর প্রশ্ন দেয়। দেখো এই তিনটে জাস্ট মনে রাখবে। আমরা লাইকেনের ব্যাপারে বলে দিলাম, এটা আর বলছি না। নেক্সট হচ্ছে রাইজোবিয়াম এবং ডাল জাতীয় উদ্ভিদ। এখানে কি হয় দেখো, রাইজোবিয়াম আছে না, রাইজোবিয়াম নামক এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া আছে মটর, ছোলা, মুগ ইত্যাদি ডাল জাতীয় বা সিম্বগোত্রী উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাস করে। হ্যাঁ, এর কারণ কি, এই ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন সংবর্ধন বা স্থিরীকরণ করে উদ্ভিদের গ্রহণোপযোগী করে তোলে। এর বিনিময়ে উদ্ভিদ ব্যাকটেরিয়াকে কি করে, প্রস্তুত করা খাদ্য বা বসবাসের জন্য আশ্রয় নেয়। অ্যাকচুয়ালি দেখো, ডাল জাতীয় উদ্ভিদের কি লাগে, প্রচুর পরিমাণে না নাইট্রোজেন লাগে। আরে প্রচুর পরিমাণে কি লাগে, নাইট্রোজেন লাগে। এবার এ না ডাইরেক্ট বাতাস থেকে নাইট্রোজেনটা নিতে পারে না, বাতাস থেকে নাইট্রোজেনটা নিতে পারে না। রাইজোবিয়াম কি করে, রাইজোবিয়াম এক ধরনের ব্যাকটেরিয়া, এর ক্ষমতা আছে যে নাইট্রোজেনটাকে আবদ্ধ করার। এবার ডাইরেক্ট না নাইট্রোজেন আবদ্ধ করে না, ওটা নাইট্রোজেনটাকে কোনো একটা ফর্ম করে, কোনো একটা অন্য একটা ফর্মে পরিণত করে, এবং সেই ফর্মে পরিণত করে এই ডাল জাতীয় উদ্ভিদের যে নাইট্রোজেনটা থাকে, সেই নাইট্রোজেনের উদ্ভিদ কি করে চাহিদাটা পূর্ণ করে। আবার বলছি, ডাল জাতীয় উদ্ভিদ এদের কি হয় না, নাইট্রোজেনের প্রয়োজন হয়। এরা ডাইরেক্ট বাতাস থেকে নাইট্রোজেন নিতে পারে না। সেই জন্য রাইজোবিয়ামকে বললো, তুই একটা কাজ কর, তুই তো খাবার বানাতে পারিস না, তুই আমার মূলে চলায়, মূলের মধ্যে থেকে কি করবি না, নাইট্রোজেনটাকে আমাকে তুই দিবি, আমি তোকে খাবার দেবো। আমার নাইট্রোজেন দরকার, তুই নাইট্রোজেন দিবি, তোর খাবার দরকার, আমি তোকে খাবার দেবো। এটাই বলছে যে এই ব্যাকটেরিয়া বাতাস থেকে, মানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থেকে বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে এবং কি করে, উদ্ভিদের গ্রহণ উপযোগী করে তোলে। মানে ডাইরেক্ট নাইট্রোজেনটা দেয় না, নাইট্রোজেনটাকে অন্য কোনো ফর্মে চেঞ্জ করে উদ্ভিদকে দেয় আর কি, যেটাও নিতে পারবে। এর বিনিময়ে উদ্ভিদ কি করে, এই রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়াটা আছে ওকে প্রস্তুত করা খাদ্য এবং বসবাসের জন্য আশ্রয় দেয়। বোঝা গেল তো, এই এক্সাম্পলটা মনে রাখবে। আর এক্সাম্পল মনে রাখবে, মানুষ এবং অন্ত্রের ব্যাকটেরিয়া। তোমরা জানো যে আমাদের ইন্টেস্টাইনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া মানে খারাপ নয়, ভাবনা যে ব্যাকটেরিয়া মানে খারাপ। অনেক ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের শরীরে অনেক উপকার করে। আমাদের অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তাদের কি হয় না, আমরা খাবার দিই তাকে, আমরা খাবার দিই, তারা গুড ব্যাকটেরিয়া। যে ভাই তোর খাবার তৈরি করতে পারবি না, আমাদের অন্ত্রের মধ্যে থাক, ইন্টেস্টাইনের মধ্যে থাক, আমি তোকে খাবার দেবো। তার পরিবর্তে তুই কি দিবি না, আমাদের শরীরে খাবার হজম করতে সাহায্য করে, পাচিত করতে সাহায্য করে। যে বলছে না, এই ব্যাকটেরিয়া দেখো, মানুষের অন্ত্রে পরিপাকতন্ত্রের কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেমন এস্টেরিয়া কোলাই। এই ব্যাকটেরিয়াগুলো মানুষের খাদ্য পরিপাক বা ডাইজেশন করতে এবং নির্দিষ্ট কিছু ভিটামিন তৈরি করতে সাহায্য করে। এর বদলে মানুষ শরীরে এদেরকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য দেয় এবং নিরাপদ আশ্রয় দেয়। বোঝা গেল, আশ্রয় এবং বাসস্থান আমরা দিচ্ছি, তার পরিবর্তে তারা কি করছে, আমাদের কিছু ভিটামিন তৈরি করে দিচ্ছে, ইম্পর্টেন্ট, আমাদের পরিপাকে ডাইজেশনে সাহায্য করছে। বোঝা গেল তো, মিথজীবী পুষ্টির এই 3টে মনে রাখবে, লাইকেন, রাইজোবিয়াম আর মানুষ এবং অন্ত্রের যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাপারে। ক্লিয়ার? এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। চলো নেক্সট দেখো। তাহলে তোমরা আমাকে বলো যে আমরা অটট স্বভোজী এবং পরভোজীর যে 4টে ভাগ আমরা সম্পূর্ণ পড়েছি। হ্যাঁ স্যার, পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা টপিক আর বাকি আছে, যেটাকে আমরা বলি পতঙ্গভুক পুষ্টি। দেখো, পতঙ্গভুক পুষ্টিটা একবার ভালো করে জিনিসটা লক্ষ্য করো। পতঙ্গভুক পুষ্টি কিছুই নয়, এটা এক ধরনের বিশেষ ধরনের পুষ্টি, যেখানে কিছু উদ্ভিদ, দেখো অ্যাকচুয়ালি কী হয়, দেখো উদ্ভিদ তো কি তৈরি করতে পারে স্যার, সালোক সংশ্লেষ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে বানাতে পারে। কিন্তু কিছু উদ্ভিদের না নাইট্রোজেনের প্রয়োজন হয়। যেমন ডাল জাতীয় উদ্ভিদের দেখালাম নাইট্রোজেনের প্রয়োজন হয়, সেই জন্য কী করে, ওর মূলের মধ্যে না ওই রাইজোপাসকে এসে বাসা বাঁধে দেয়, যে তুই রাইজোপাস আয়, আমাকে নাইট্রোজেনটাকে বাতাস থেকে সংগ্রহ করে দে। এইরকমই কিছু উদ্ভিদ আছে, তাদের না পুরো পুষ্টিটা কমপ্লিট হয় না, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে যে খাবারটা বানায় সেটাতে এনাফ নয়, তাদের নাইট্রোজেনের কিছু অভাব থাকে। সেই জন্য এরা কি করে, ছোট ছোট কীট পতঙ্গ বা পোকামাকড় ধরে শিকার করে, ঠিক আছে, এবং তাদের দেহ থেকে পুষ্টি উপাদানটা সংগ্রহ করে। এদেরকে বলা হয় পতঙ্গভুক পুষ্টি বা ইনসেক্টিভরাস নিউট্রিশন। বোঝা গেল? দেখো এটার দিকে লক্ষ্য করো, এটার দিকে লক্ষ্য করো, কী করছে দেখো, এরকম উদ্ভিদ রয়েছে না, এরকম খোলা রয়েছে। যখনই এর ভেতরে পোকাটা গেল, পোকাটার সঙ্গে কী করলো, এরা এর দুই সাইড থেকে বন্ধ হয়ে গেল। দেখো আমি কি সুন্দর ছবি নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হবে না। এটা ভালো করে লক্ষ্য করে দেখো কি হচ্ছে। জিনিসটা এরকমভাবে খোলা থাকে, যখনই কোনো পোকা যায় ওটা টাক করে বন্ধ হয়ে যায়। তার ফলে কী হয়, তার শরীরের যে পুষ্টিগুণটা থাকে সেটা শোষণ করে নেয়, মেনলি নাইট্রোজেনের অভাবটা পূরণ করার জন্য নেয়। তো আর পোকামাকড়ের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, তো নাইট্রোজেনের পুরো পুষ্টিটা নিয়ে নেয়। ঠিক আছে, আরেক ধরনের
আরেক ধরনের আছে যেটাকে বলে পিচার প্ল্যান্ট বলা হয়। পিচার প্ল্যান্টের বাংলা হচ্ছে কলসপত্রী উদ্ভিদ। এটা দেখতে পাচ্ছ এরকম কলসির মতন থাকে মুখটা, এরকম কলসির মতন থাকে, হ্যাঁ কলসির মতন থাকে। এর ভেতরে যখনই কিছু পোকামাকড় আসে ও কী করে বন্ধ হয়ে যায় এবং সেই পোকার দেহ থেকে পুষ্টিটা শোষণ করে নেয়। তো আমি আলটিমেট তোমাদের বলতে চাইছি যে দেখো এখানটা ভালো করে লক্ষ্য করো তোমরা, একটু দাঁড়াও জাস্ট, হ্যাঁ পতঙ্গভুক পুষ্টি বা ইনসেক্টিভোরাস নিউট্রিশন। পতঙ্গভুক পুষ্টি মানে পতঙ্গ থেকে যে নিউট্রিশন পাচ্ছে, এর মানে হলো এমন এক প্রকার বিশেষ ধরনের পুষ্টি পদ্ধতি যেখানে কিছু উদ্ভিদ তাদের নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য ছোট ছোট কীটপতঙ্গ বা পোকামাকড় শিকার করে এবং তাদের দেহ থেকে পুষ্টি উপাদান শোষণ করে। এই ধরনের উদ্ভিদগুলোকে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট বলা হয়। এই উদ্ভিদগুলো শরীরে ক্লোরোফিল থাকে, তাই এরা সাধারণত উদ্ভিদের মতোই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। কিন্তু এরা সাধারণত এমন মাটিতে জন্মায়, মানে স্যাঁতস্যাঁতে জলাভূমি অঞ্চলে, যেখানে নাইট্রোজেনের পরিমাণ খুব কম থাকে। নিজেদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এবং এই নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতেই এরা পোকামাকড় শিকার করে খায়। উদাহরণ হিসেবে মনে রাখবে কলসপত্রী পিচার প্ল্যান্ট, আর একটা মনে রাখবে কি ভেনাস ফ্লাইট্র্যাপ। এই দুটো এক্সাম্পল এনসিইআরটিতে আছে, এগুলো মনে রাখতে পারো। সূর্য শিশির বা ব্ল্যাডার ওয়াট এগুলো মনে রাখতে পারো, কিন্তু পিচার প্ল্যান্ট এবং ভেনাস ফ্লাইট্র্যাপ, এই যে ভেনাস ফ্লাইট্র্যাপ, এটা হচ্ছে ভেনাস ফ্লাইট্র্যাপ আর এটা হচ্ছে পিচার প্ল্যান্ট। তো এই দুটো এক্সাম্পলকে খুব ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? কমপ্লিট? তো আজকে এই পর্যন্ত আমি রাখছি। আচ্ছা এই পর্যন্ত রাখবো না, তোমাদের কিছু কোশ্চেন করাবো, ঠিক আছে? কারণ আজকে যেগুলো আমি পড়লাম সেগুলো তোমাদের কোশ্চেন আকারে করা দরকার আছে, তাহলে তো বুঝতে পারবে যে তোমরা ঠিকঠাক পড়লে কিনা, না এমনি এমনি শুনছো। তো চলো কিছু এমসিকিউ কোশ্চেন করি, একদম রিসেন্ট কারেন্ট কোশ্চেন আসা। দেখো যতটা পড়লাম তার উপরে কোশ্চেন। চলো প্রথম কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন নিচের কোনটি একটি বর্জ্য পদার্থ? বলো, সালোক সংশ্লেষের ফলে কোন বর্জ্য পদার্থ উদ্ভিদের শরীরে উৎপন্ন হয়? দেখো গ্রুপ ডিতে আসা প্রশ্ন, বলো। অক্সিজেন। এখানে কেউ ভুল করে কার্বন ডাইঅক্সাইড করে দেও না। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের শরীরের বর্জ্য পদার্থ, উদ্ভিদের শরীরে নয়। উদ্ভিদের শরীরে রেসপিরেশনের সময় বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইড হয়, কিন্তু সালোক সংশ্লেষ দিয়েছে না, তখন অক্সিজেন বর্জ্য পদার্থ সে ত্যাগ করে। চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট হচ্ছে স্বভোজী পুষ্টি অটোট্রপিক নিউট্রিশনের জন্য নিচের কোনটির প্রয়োজন নেই? বলো। আরে স্বভোজী পুষ্টির জন্য অক্সিজেন দরকার, হ্যাঁ স্যার। আর কি দরকার? ক্লোরোফিল দরকার, হ্যাঁ স্যার। আলো দরকার, হ্যাঁ স্যার। তো প্রয়োজন নেই কোনটা? কার্বন ডাইঅক্সাইডের কোনো প্রয়োজন নেই। ভুল বলছি সরি, অক্সিজেনের কোনো প্রয়োজন নেই, কারণ অক্সিজেন তো তৈরি করছে বর্জ্য পদার্থ হিসাবে। যখন সেই অটোট্রপিক মানে সালোক সংশ্লেষ করছে তখন তো তার অক্সিজেনের প্রয়োজন নেই, তখন তো এই তিনটের প্রয়োজন হয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সালোক সংশ্লেষণের সময় ড্যাশ থেকে জলের 6টি অণু গঠিত হয়। দেখো আমি তোমাদের বললাম না যে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখো যদি তোমরা আমি যে কোয়েশনটা পড়ি সেই কোয়েশনটা পড়ে থাকো তাহলে তোমাদের এই কোয়েশনটা কোনো প্রবলেম হবে না। ড্যাশ থেকে জলের 6টি অণু গঠিত হয়, 12H2O, 12 অণু জল থেকে 6 অণু জল গঠিত হয়। এই কোয়েশনে পড়ালাম। দেখো অ্যাকচুয়ালি কী হয় বলো তো, তোমরা প্রিপারেশন নাও না, কিন্তু কী বলবো মানে সঠিক প্রিপারেশন যেটাকে বলে না, মানে সেই জিনিসটা তোমাদের হয় না বলে না, তোমরা পরীক্ষাতে কিছু নাম্বারের জন্য থেকে যাও বা প্রবলেম হয়ে যায় বা হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য সঠিকভাবে পড়তে হবে। মানে শুধু এনসিইআরটি লাইন বাই লাইন পড়ে চলে গেলাম বা কেউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে চলে গেলো, অ্যাকচুয়ালি সেটা কোনো প্রসেস নয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটা তোমাদের করেছি কিনা বলো, এনটিপিসিতে আসার প্রশ্ন। কোন রঙের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়? বলো কোন রঙের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক? আমি কি বলেছিলাম, যদি সাদা থাকে তো সাদাই অ্যান্সার হবে, আদারওয়াইজ লাল। আর লালের পরে কি আছে? নীল আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। তোমরা অ্যান্সার দিতে পারছো না, আরে কমেন্ট করো না তোমরা ক্লাস দেখো, তোমরা কমেন্টে জানিও অন্তত স্যার আমি এতগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পেরেছি বা এতগুলো হয়েছে বা, ঠিক আছে? ড্যাশ, তাহলে বুঝতে পারবো। ড্যাশ হলো একটি পরজীবী উদ্ভিদ। বলো পরজীবী উদ্ভিদ কি? প্যারাসাইটিক। বলো প্যারাসাইটিক কি? স্বর্ণলতা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি একটি পরজীবী জীব? টেকনিশিয়ানে আসা প্রশ্ন দেখো 2024-এ। নিচের কোনটি একটি পরজীবী জীব নয়, সরি পরজীবী জীব নয় বলছে, পরজীবী জীব নয়। বলো উকুন জাতীয় পোকা যেগুলো টিক্স হয় সেগুলো পরজীবী, আমি জানি। উকুন পরজীবী, হ্যাঁ স্যার। স্বর্ণলতা পরজীবী স্যার। অ্যামিবা পরজীবী নয়। এই কিসের মধ্যে পড়ছিল? হলোজয়িকের মধ্যে পড়ছিল। যেমন হিউম্যান পড়ছিল হলোজয়িকে, ঠিক সেরকম অ্যামিবাও পড়ছিল হলোজয়িকে। দেখো কোশ্চেন আসছে না? আসছে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে মাশরুম হলো একটি ড্যাশ, বলো মাশরুম কি বলো, এই মাত্র পড়েছি মাশরুম কি, মাশরুম কি, মাশরুম কি, আর বলছে স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড তো একদমই নয়, কি হয়ে যাবে, ছত্রাক, কি হয়ে যাবে, ছত্রাক, ফাঙ্গাস। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মাশরুম কোন ধরনের পুষ্টি দেখা যায়, আরে মাশরুম সাধারণত কি হয় না মৃত উদ্ভিদ বা মৃত প্রাণী এর উপরে ডিপেন্ড করে বেঁচে থাকে, তার মানে কি এরা মৃতজীবী, এরা মৃতজীবী, স্যাপ্রোফাইটিক, মৃতজীবী এরা, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোন জীবটিকে সাধারণত ব্রেড মোল্ড বলা হয়, এই কিছুক্ষণ আগে পড়ালাম, দেখো টেকনিশিয়ান আসা প্রশ্ন 2024-এ, ব্রেড মোল্ড বলা হয় কাকে বলা হয়, রাইজোপাস, রাইজোপাস, রাইজোপাসকে বলা হয় ব্রেড মোল্ড। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে পুষ্টি প্রক্রিয়ায় যে মৃত এবং পচনশীল বস্তু থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে তাকে আমরা কি বলবো, ইজি কোশ্চেন, মৃতজীবী বলবো, মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন বলে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে নিচের কোনটি একটি মৃতজীবী ছত্রাক, মৃতজীবী ছত্রাক বলো, শৈবাল তো স্যার ছত্রাকের মধ্যে পড়ে না, ফিতাকৃমিও পড়ে না, স্বর্ণলতা তো পরজীবী, তো কি হয়ে যাবে, পেনিসিলিয়াম। এটা দেখো এক্সাম্পল তোমাদের বলেছিলাম না বলিনি, দেখো এনটিপিসিতে আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বলছি নিচের কোনটি একটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, নাইট্রোজেনকে সে আটকে রাখতে পারে, কে পারে, কে পারে বলো, কে পারে, রাইজোবিয়াম, 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 গুলি ফেলবে না, রাইজোপাস আর রাইজোবিয়াম গুলি ফেলবে না, বললাম না ডাল জাতীয় উদ্ভিদের মূলের মধ্যে থাকে রাইজোবিয়াম, ডাইরেক্ট ডাল জাতীয় উদ্ভিদের নাইট্রোজেন নিতে পারে না, সেই জন্য রাইজোবিয়ামের হেল্প নেয়, হ্যাঁ, যেটা মিথোজীবী মানে দুজনকারই যে হেল্প করছিল যারা, মনে পড়ছে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি একটি সিমবায়োটিক সম্পর্ক, সিমবায়োটিক সম্পর্ক বলতে দুজনকারই হেল্প হবে, দুজনকারই, কি এক্সাম্পল দিয়েছিলাম, লাইকেন, লাইকেন এক্সাম্পল দিয়েছিলাম। বলছে নিচের কোনটি একটি কীটভক্ষী উদ্ভিদ নয়, আচ্ছা নয় লেখা আছে, দেখো একটা জিনিস বোঝো, আমরা এখানে কলসপত্রী উদ্ভিদকে বলেছিলাম ইনসেক্টিভোরাস, ফেনাস ফ্লাইট্রাককে বলেছিলাম ইনসেক্টিভোরাস, সূর্য শিশিরকে বলেছিলাম ইনসেক্টিভোরাস, তাহলে কোনটা সম্বন্ধে পড়িনি না প্রোথ্যালাস। এবার তোমরা বলো না স্যার প্রোথ্যালাস তো পড়িনি স্যার, প্রোথ্যালাস কী করে, আরে অন্যান্য এক্সাম্পল অপশানগুলো দেখো না, বাকিগুলো তো পড়েছিলাম, তো প্রোথ্যালাস মধ্যে পড়ার দরকারই কী আছে, কারণ বাকিগুলো তো ইনসেক্টিভোরাস, তাহলে অটোমেটিক প্রোথ্যালাস অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো আজকে এই পর্যন্তই, আর তোমাদের আমি আজকে আমরা স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি ডিটেলসে পড়লাম, তাদের ভাগ পড়লাম, তারপর সেখান থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে সেগুলো কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটা কিন্তু এখনও শেষ হয়নি, মানে বলতে পারো আজকে যেটা পড়লাম না, আমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেনের 80%, 85% শুধু এখান থেকেই আসে, আজকে যেগুলো পড়লাম তো সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট দিনে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে বললাম আমাদের মাত্র 2টো চ্যাপ্টার থাকবে, তো তোমরা ভালো করে পড়তে থাকো, সিলেবাস শেষ হবে তারপরে পড়বে এটা কিন্তু ভাববে না, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সায়েন্সের ব্যাচ টু বি কন্টিনিউ চলছে, যদি কেউ চাও এই ব্যাচে অ্যাড হতে পারো, 399 টাকা প্রাইস আছে, এখানে থিওরি তো থাকছেই, তার সঙ্গে গ্রুপ ডি যে 101টা শিফটের সলিউশন, মানে যে এক্সামটা হয়েছে 101টা শিফট 2025-26-এ, তার ডিটেলসের সলিউশন ফুল অ্যানালাইসিস করা হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল অ্যানালাইসিস এবং সম্পূর্ণ কিছুর PDF A to Z এখানে দেওয়া হবে, ঠিক আছে। এবং যদি কেউ কমপ্লিট ব্যাচ চাও তাহলে 399, আর তার সঙ্গে 300 টাকা লাগবে, 699 টাকা তোমাদের পুরো ব্যাচ নিতে পারো। 2016 থেকে 2026-এর কমপ্লিট বই অ্যাভেলেবেল নেই, বই টোটাল সোল্ড আউট হয়ে গেছে, চাইলে PDF নিতে পারো, হিউজ কোশ্চেন আছে, প্র্যাকটিস করার এর থেকে ভালো কিছু হতে পারে না, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করার, 3টে বই মিলে প্রায় 10,500 প্লাস কোশ্চেন আছে, ঠিক আছে, এবং ম্যাথেরও বই অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে QR কোড দেওয়া হবে, QR কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে, PDF চাইলে হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া আমাদের এক্সাম গ্রামের অ্যাপ্লিকেশন আছে, এখান থেকে সিম্পল ইনস্টল করে পেড কোর্স থেকে কোর্স নিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে PDF নিতে পারো। আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা সিম্পল এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে আমি সমস্ত রকম আপডেট দিয়ে দিই, কখন কোনো ক্লাস আসে, যখন কোনো নোটিশ আসে, টেলিগ্রামে যুক্ত থাকবে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা এর বাকি পার্টটুকু কমপ্লিট করবো, ওকে, থ্যাংক ইউ। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও।